আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন। তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। একইভাবে তিনি বাংলাদেশ নিয়ে খেলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খেলছেন। এবার ভারত থেকে নিশ্চিত কোনো পদক্ষেপের আজ পেতেই জেনারেল ওয়াকারুজ্জামান মুখ খুললেন। ওয়াকিবহাল মহল মনে করছে মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ না করে তাহলে বাংলাদেশে ভারতীয় সেনা ঢুকতে পারে, আর সেটা হবে মার্চে। শেখ হাসিনাকে মসনদে বসিয়ে ভারতীয় সেনা বড়সড় জঙ্গি দমন অভিযান করতে পারে বাংলাদেশে। অবশেষে নির্বাচন নিয়ে শেষ ফয়সালা, বিএনপি জামাতের গোপন ছক। রাজনীতির অনেক অজানা তথ্য এই আলোচনায় উঠে আসবে, থাকুন শেষ পর্যন্ত। বিএনপি বাংলাদেশে একটা অঘটন ঘটিয়ে দিয়ে ক্ষমা চেয়েছে। এখন ক্ষমা চাইলে হবে? এই ক্ষমা কি গ্রহণযোগ্য? আপনি কি ক্ষমা করবেন? এটাকে আসলে ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল? অনিচ্ছাকৃত ভুল হলে বিএনপি আসলে কিভাবে অপারেট হয় সেই বিষয়টা আলোচনা করা জরুরি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে নির্বাচন নিয়ে শেষ ফয়সালা। বিএনপি জামায়াতের গোপন ছক ফাঁস, কঠিন চ্যালেঞ্জের সামনে বিএনপি। ডক্টর ইউনূস ও বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে অবশেষে বিএনপির ক্ষমাচার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অবশেষে নির্বাচন নিয়ে শেষ ফয়সালা, বিএনপি জামাতের গোপন ছক। রাজনীতির অনেক অজানা তথ্য এই আলোচনায় উঠে আসবে, থাকুন শেষ পর্যন্ত। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি আমরা নিতে চাই, অবশ্যই আপনারা মেসেঞ্জারে গিয়ে লিখতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত দুদিনে 3টি মন্তব্য করেছেন নির্বাচন এবং স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে। এই মন্তব্যগুলোর মধ্যে অনেক ইঙ্গিত রয়েছে, আমি মন্তব্যগুলো আপনাদেরকে জানাতে চাই। তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা হবে স্বৈর শাসকের পুনর্বাসন। এরপর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। এরপরে তিনি বলেছেন সরকারের প্রতি আহ্বান, নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। প্রিয় দর্শক, এই ধরনের আহ্বান এভাবে আগে তারেক রহমান দেননি। এখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এইসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটা ব্রিফিং করেছেন। সেই ব্রিফিং এ তিনি বলেছেন যে ইতোমধ্যে রোড ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কবে রোড ম্যাপ দেওয়া হলো সেটা নিয়ে আসলে ধোঁয়াশা তৈরি হয়েছে। শফিকুল আলম বলেছেন যে নির্বাচন নিয়ে অনেকবার কথা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এমনকি অনেক উপদেষ্টা কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে দুটি সময় বলেছিলেন, একটি হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে, আর যদি রাজনৈতিক দলগুলো চায় যে আরো কিছু সংস্কার করিয়ে নেবে এই সরকারের মাধ্যমে তাহলে হয়তো আগামী বছর মানে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হবে। এক্ষেত্রে তিনি যুক্তি দেখিয়েছেন যে ডিসেম্বর বা মার্চের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বড় ধরনের একটা জটিলতার মধ্যে পড়ে যাবে এই সরকার, কারণ এপ্রিল মে মাসে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো হতে পারে, এরপর জুনের দিকে বর্ষা চলে আসবে। সুতরাং শফিকুল আলম এটা বলেছেন স্পষ্ট করেই যে এ বছরের ডিসেম্বরে নয়তো মার্চে নির্বাচন হবে। সুতরাং এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝি না করতে সব পক্ষকে আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সরকারের তরফ থেকে এর আগে অনেকবার শুনেছি যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। তার আগে আমি এই সরকারের একটা বড় ভুল উপস্থাপন করছি, সেটি হচ্ছে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর 8ই আগস্ট 2024 তারিখে এই অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। সেই সময় সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়েছিল যে এই সরকারের মেয়াদ কতদিন হবে। সেই সময় পারিপার্শ্বিক পরিস্থিতি, মানুষের মন মানসিকতা ছিল এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন প্রয়োজন মনে করবেন এই রাষ্ট্রকে সংস্কারের জন্য ঠিক ততদিনই থাকবেন। এইরকম একটা মাইন্ড সেটআপ ওই সময়ে ছিল। সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে আগস্টের মধ্যে তার কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ না করা। আমি একটু খুলে বলি যে সরকারের রোডম্যাপটা কিভাবে প্রকাশ করা হবে। সেই সময় ব্রিফিং করে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এটা জাতিকে জানাতে পারতেন যে আমরা এতদিন থাকতে চাই, 3 বছর থাকতে চাই। কেন থাকতে চাই? এই 3 বছরের মধ্যে গণহত্যার বিচার এভাবে সম্পন্ন করব, সংস্কার কর্মকাণ্ড এভাবে হবে, রাষ্ট্রের যে জায়গাগুলোতে পচন ধরেছে সেই জায়গাগুলোর পচন থেকে উদ্ধারের জন্য আমরা এই কাজ এতদিনের মধ্যে করব। এরকম সুনির্দিষ্টভাবে ডেডলাইন দিয়ে যদি একটা ব্রিফিং করতেন এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, তাহলে এখন যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বা আস্তে আস্তে মানুষের মনের মধ্যে বিরক্তি তৈরি হচ্ছে সেটা হতো না। এটাই হচ্ছে স্পষ্ট কথা এবং এটাই ছিল প্রজ্ঞার একটা বিষয়। কিন্তু আমরা দেখছি যে সেই কাজটি হয়নি।
আমরা যতদূর জেনেছি সরকারের পক্ষ থেকে যে একটা রোড ম্যাপ দেওয়া হবে, সেটা হবে নির্বাচনী রোড ম্যাপ। এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন যে রোড ম্যাপ দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা এই ডেডলাইনটি বলেছেন, কিন্তু জনগণ বা পুরো জাতি একটা $1,000,000 প্রশ্নের উত্তর খুঁজতে হন্যে হয়ে এখন নানা দিকে বিভ্রান্ত হচ্ছে। কেমন সেটা? যে নির্বাচনটি আসলে সুনির্দিষ্টভাবে কবে হবে, কখন হবে, এটা কিন্তু একটা জানতে চাওয়ার বিষয়। তার আগে বাংলাদেশের মানুষ এটাও জানতে চায় যে গণহত্যার বিচারটি নির্বাচনের আগে হবে কিনা, সংস্কার কার্যক্রমগুলো যথাযথভাবে বাস্তবায়িত হবে কিনা। সেই জন্য এভাবে একটা স্পষ্ট রোডম্যাপ চায় যে গণহত্যার বিচারটি কবে নাগাদ হতে পারে, শেষ হতে পারে। এই যে 2000-এর মতো মানুষ শহীদ হলো, অসংখ্য মানুষ অঙ্গহানি হলো এবং এখনো হাসপাতালে কাতরাচ্ছে হাজার হাজার মানুষ, তারা কি বিচার পাবে না? তাদের বিচার চাওয়াটা কি আসলে অনেক বেশি কিছু চাওয়া? সরকারকে তো সুস্পষ্টভাবে জানাতে হবে যে আমরা এতদিনের মধ্যে বিচার কাজগুলো সম্পন্ন করব, এতদিনের মধ্যে সংস্কার হবে। আমি আরো খুলে বলি যে সরকার বলতে পারে, বিশেষ করে প্রধান উপদেষ্টা, তার উপর গোটা জাতির আস্থা রয়েছে, তাকে অবশ্যই বলতে হবে এভাবে যে জুনের মধ্যে সংস্কার শেষ, নভেম্বরে তফসিল, ডিসেম্বরে 15 বা 20-এর মধ্যে নির্বাচন, অথবা মার্চের এত এত তারিখে নির্বাচন। বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনাল কিভাবে এগুচ্ছে তার একটা সমন্বিত ব্রিফিং করা প্রয়োজন, যাতে পুরো জাতি আশ্বস্ত হবে যে এই বিচারের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে জাস্টিস হ্যারিড, জাস্টিস ব্যারিড, মানে দ্রুত বিচার অনেক সময় সুবিচারকে বিঘ্নিত করে, আবার জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড, দীর্ঘসূত্রতা বিচারের ক্ষেত্রে সুবিচার নিশ্চিত নাও করতে পারে। সুতরাং দুটো দিক বিবেচনা করে স্পষ্টভাবে জাতির সামনে তথ্যাদি উল্লেখ করা প্রয়োজন। সুতরাং শুধু বললেই হবে না যে রোড ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে। জাতি প্রত্যাশা করে ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি জাতির সামনে ভাষণ দিয়ে রোড ম্যাপটি ঘোষণা করবেন। শুধু নির্বাচনের রোড ম্যাপ নয়, গণহত্যার বিচারের রোড ম্যাপ, সংস্কারের রোড ম্যাপ, আরো আরো কি কি কাজ সরকার করছে সেটা উন্মুক্ত করে দেয়া। হ্যাঁ, এই দেশের মানুষ পরিপূর্ণভাবেই আস্থা রাখতো, সন্দেহ তৈরি হতো না যদি এই সরকারটা শক্তপোক্ত সরকার হতো। নানা জায়গায় ব্যর্থতার নজির দেখা যাচ্ছে, সুতরাং মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। এরকম সরকার 53 বছরে আর আসেনি যে গোটা দেশের মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছে। এই সরকারের সফলতা মানে একজন সাধারণ রিকশাওয়ালা, একজন সাধারণ খেটে খাওয়া মানুষও তার সফলতা মনে করে। কিন্তু সরকার সাধারণ মানুষের সেই পালস অনুযায়ী কি কাজ করতে পারছে? পারছে না। এর ব্যাখ্যা অবশ্য আসিফ মাহমুদ দিয়েছেন। সুতরাং যেহেতু পারছে না, সেহেতু স্পষ্টভাবেই বলা দরকার এতদিনের মধ্যে এই কাজ করব, এতদিনের মধ্যে এটা করব, এতদিনের মধ্যে আমাদের কাজ শেষ। এর মধ্যে কোনো ভনিতা বা ভিন্ন পথ বা অন্যরকম ধোঁয়াশা তৈরি করা উচিত নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, এখন আসি যে এই যে নির্বাচন, প্রথমত জাতীয় সংসদ নির্বাচন, দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এই দুটো বিষয় নিয়েও একটা ধোঁয়াশা তৈরি করেছে রাজনৈতিক দলগুলো। আমরা যদি বিএনপির কথা বলি অথবা জামাতের কথা বলি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বলি, তাদের ভূমিকা কতটা স্পষ্ট এটাও জাতি জানতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা, তিনি কদিন আগে বলেছিলেন যে আমরা এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দলগুলোর মতামত নেব। ধরুন গণ অভ্যুত্থানের পক্ষের 50টি রাজনৈতিক দল আছে। এখন বিএনপি কি চাচ্ছে? তারা কি স্থানীয় সরকার নির্বাচন চায়? না, চায় না। তাহলে সেটা ওয়েবসাইটে লেখা থাকবে। জামাত কি চাচ্ছে? তারা স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নির্বাচনের আগে, তাহলে সেটিও উল্লেখ থাকবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটি বললেন, এটা খুবই চমৎকার কথা। জাতির সামনে স্পষ্ট হয়ে যাবে যে কারা চাচ্ছে, কারা চাচ্ছে না। এখন এই বিষয়গুলোতেও তো আসলে একটা ঐক্যমত্য প্রয়োজন। যেমন সংখ্যানুপাতিক নির্বাচন হবে কিনা এই বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা এই বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে। দ্বিমত থাকবে, কিন্তু দ্বিমতের পর একটা ঐক্যমত্যে আসতে হবে, অথবা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি সংখ্যানুপাতিক নির্বাচন করব। বিএনপির সব দাবি যে মেনে নিতে হবে তা কিন্তু নয়। সরকার যদি মনে করে যে তার উপর জনগণের আস্থা আছে, জনগণ তাকে নিরঙ্কুশভাবে এই রক্তের উপর ক্ষমতায় বসিয়েছে, সুতরাং তারা সিদ্ধান্ত নেবে দৃঢ়তার সঙ্গে। আবার জামাত যা চাইবে সকল কিছুই মেনে নিতে হবে, তাও কিন্তু নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন যে ওয়েবসাইটের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ থাকবে, সেটা একটা চমৎকার দিক হতে পারে, কিন্তু প্রলম্বিত যদি হতে থাকে এই বিষয়গুলো, তাহলে সন্দেহ অবশ্যই তৈরি হবে। এখন দেখুন, বিএনপির বড় ভুল হচ্ছে, বিএনপি সবসময় বলছে যে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে যাতে নির্বাচন যথাসময়ে না হয় বা নির্বাচন দেরিতে হয়, তার ফলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে, এই সুযোগে একটা পক্ষ সুবিধা ভোগ করবে বা নানা ধরনের এজেন্ডা বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির মতো দায়িত্বশীল দলের উচিত
যে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করার, কিভাবে মেকানিজম করা হচ্ছে অন্য কোনো গোষ্ঠীকে ক্ষমতায় বসানো, সেটা স্পষ্টভাবে জাতিকে জানিয়ে দেওয়া। না হলে এইরকম ভাসমান মন্তব্য কিন্তু সাধারণ মানুষও খুব একটা ভালোভাবে গ্রহণ করছে না। অন্যদিকে জামাতকে আমরা দেখছি এটা তাদের ভেতরকার সমস্যা। এই সমস্যার কারণে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হতে পারে। জামাত তার বন্ধু রাজনৈতিক দল যাদেরকে মনে করছে তাদেরকে আস্থায় নিতে পারছে না যে জামাত কি ইসলামিক জোট করবে, জামাত কি ইসলামী রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য ছোট বড় সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনে যাবে, সেটা কিন্তু তারা স্পষ্ট করছেন না। এখন দেখুন এক্ষেত্রে বিএনপি এবং জামাতের মধ্যে একটা গোপন ছক আমরা লক্ষ্য করছি। সেটা কি, প্রথমে বিএনপি আসি, যে বিএনপি এটা মোটামুটি নিশ্চিত হচ্ছে যে ডিসেম্বর বা মার্চে নির্বাচন হবে যদি বড় কোনো দুর্যোগ না ঘটে বাংলাদেশে, কিন্তু তারা প্রার্থী তালিকা প্রকাশ করছে না, তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না। কেন? বিশ্লেষকরা বলছেন এর কারণ হচ্ছে প্রত্যেকটা আসনে বিএনপির 2-3 জন করে প্রার্থী রয়েছে। মানে ডিসেম্বরে যদি নির্বাচন হয় কিন্তু এই ফেব্রুয়ারি এই মার্চে যদি তারা এখনই তালিকা প্রকাশ করে, তাহলে দলের ভেতরে একটা বিভেদ, দ্বন্দ্ব এবং প্রতিহিংসার বিষবাষ্প তৈরি হবে। তারা চাইছে নির্বাচনে ঠিক 1 মাস আগে হয়তো দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দিবে। এটা তাদের একটা গোপন কৌশল বা ভেতরকার কর্মকৌশল। অন্যদিকে আমরা জামাতকে দেখতে পাচ্ছি যে তাদের নেতারা বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা বলি, সবচেয়ে বেশি প্রস্তুতি জাতীয় নির্বাচনের জামাতের। ইতোমধ্যে জামাত 300 আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। জামাতের প্রার্থীরা বিভিন্ন সংসদীয় এলাকাগুলো চষে বেড়াচ্ছে, ভোট চাচ্ছে, তারা ভোটের যুদ্ধে নেমে গিয়েছে। আজকেও গোপালগঞ্জের কোটালীপাড়া টঙ্গীপাড়ায় জামাতের মনোনীত প্রার্থী বিশাল শোডাউন করেছে। তার মানে জামাত একদিকে স্থানীয় সরকার নির্বাচন চাইছে, আবার তারা জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়ে মাঠে নেমে গেছে। তার প্রতিপক্ষকে চোখে ধুলো দিয়ে একটা ছকে এগুচ্ছে, যে ছকে তারা সফল হবে বলে মনে করছে। এইরকম বিশ্লেষণ কিন্তু অনেকে দিচ্ছে। বিএনপি বাংলাদেশে একটা অঘটন ঘটিয়ে দিয়ে ক্ষমা চেয়েছে। এখন ক্ষমা চাইলে হবে? এই ক্ষমা কি গ্রহণযোগ্য? আপনি কি ক্ষমা করবেন? এটাকে আসলে ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল? অনিচ্ছাকৃত ভুল হলে বিএনপি আসলে কিভাবে অপারেট হয় সেই বিষয়টা আলোচনা করা জরুরি। দর্শক, আপনারা জানেন যে বিএনপি উন্মুখ হয়ে বসে আছে যে কখন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র বলা যায়। মানে ভারত কিংবা আওয়ামী লীগ যেরকম বলে যে বাংলাদেশ, ডক্টর ইউনূস ব্যর্থ, পারছেন না, তাড়াতাড়ি নির্বাচন দেন। এই জন্যে পাগলের মতো অপেক্ষা করছে, ক্ষুধার্ত চাতক পাখির মতো অপেক্ষা করছে যে সরকারকে কিভাবে ব্যর্থ করা যায়। এক কথা যদি বলি, বিএনপি সরকারকে ব্যর্থ প্রমাণ করে ষড়যন্ত্র করছে। তারা ধরাও পড়েছে ষড়যন্ত্র করে। যদি এখন অনেকে ষড়যন্ত্র করে পার পেয়ে যায়, যেমন আওয়ামী লীগের ইতিহাসই ষড়যন্ত্র ইতিহাস, কিন্তু ষড়যন্ত্র করে আওয়ামী লীগ অনেকবার পার পেয়েছে। যেমন সেনা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের নামে, এটা ঘটিয়ে প্রায় 15 বছরের বেশি সময় তারা পার পেয়ে গেছিল। এখনো তো তারা ধরাছোঁয়ার বাইরে, মূল মাস্টার মাইন্ডস এবং রহস্য উদ্ঘাটন হয়নি অফিসিয়ালি। তো এরা পারে 15 বছর, 20 বছর বা আরো অনেক ষড়যন্ত্র এভাবে তারা করে ধামাচাপা দিতে পেরেছে। কিন্তু বিএনপি আমার একটা দল এতটাই মাথা মোটা, এরা ষড়যন্ত্র করতে গেলে ধরা পড়ে, এতে ষড়যন্ত্র সফল হয় না। দেখেন, হাসিনা ষড়যন্ত্র করে কিন্তু ঠিকই 15 বছর ক্ষমতায় থেকেছে, 15 বছর কিন্তু নামাতে পারেনি কেউ। এরপরে 16তম বছর এসে নামানো হয়েছে। কিন্তু বিএনপিও কিন্তু এরকম চেষ্টা করেছিল। বিএনপি কিন্তু পুরোপুরি অনৈতিক একটা দল, ভোট চুরি এটা তাদের নৈতিক আদর্শ। 2006 সালে কি করেছিল আপনারা জানেন? ভুয়া ভোটার তালিকা প্রণয়ন, লক্ষ কোটি ভুয়া ভোটার বানানো, বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ডিস্টর্ট করা, ইয়াজউদ্দিন আহমেদকে অনৈতিকভাবে প্রধান উপদেষ্টা বানানো, এরপরে 2006 সালের ডিসেম্বরে একটা পাতানো নির্বাচন করা ষড়যন্ত্র বিএনপি করেছিল, কিন্তু পারেনি। এম এ আজিজ পদত্যাগ এবং শেষ পর্যন্ত 111 আসলো। মানে এই ষড়যন্ত্রটা করতে যে কিন্তু পারলো না, ধরা পড়লো। মাগুরার উপনির্বাচনে কিন্তু ধরা পড়লো। কিন্তু আওয়ামী লীগ দেখেন ভোটারবিহীন নির্বাচন কিন্তু ঠিকই করতে পেরেছে। 18 সালে নিশিরাতে নির্বাচন ঠিকই করতে পেরেছে, 24 সালে ডামি নির্বাচন ঠিকই করতে পেরেছে। ষড়যন্ত্র বিএনপিও করে, কিন্তু ধরা পড়ে। এরকমই একটা বিষয় আপনারা জানেন যে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়ে, যেটা আওয়ামী লীগ বলছে, ভারত বলছে, বাংলাদেশের কেউ বলছে না। এরপরে ধরা পড়েছে, এখন দুঃখ প্রকাশ করেছে। দেখেন, একটা সহজ বিষয়, ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার 2 দিন পর বিবৃতি দিয়েছে বিএনপি। তা 2 দিনেতে এটা নিয়ে তোলপাড় হওয়ার কথা। 2 দিন পর বিবৃতি দিয়েছে, সেটা ভুল বিবৃতি কেন দিবে?
ঘটনা ঘটার 10-15 মিনিটের মধ্যে বিবৃতি দিলে এখানে ভুল হতে পারে যে না সঠিক তথ্য আসার আগে বিবৃতি দেওয়া হয়েছে, অথচ ঘটনা ঘটার 2 দিন পর বিবৃতি, সেখানে ভুল হয়। এটা ভুল না বিএনপির সিস্টেম, এটা ওদের ওই প্রেস রিলিজ বা এগুলো লেখা থাকে। একটা মজার কথা বলি, এটা ঠিক না। খালেদা জিয়া যখন অসুস্থ তখন বাংলাদেশের প্রায় মারাত্মক অসুস্থ একটা সময় ছিল, তখন বাংলাদেশের প্রায় সবগুলো মিডিয়া হাউস তারা নিউজ লিখে রেখেছে যে খালেদা জিয়া মারা গেছে, ড্রাফট তৈরি করে রেখেছে, জাস্ট খবরটা আসবে আর গণমাধ্যমে তারা ওইটা কপি করে পেস্ট করে দিবে, জাস্ট কিছু জিনিস এডিট করার জন্য রেখে দিয়েছে, মূল রিপোর্ট তৈরি করে দিবে। এবং অনেক দল নাকি শোকবাণীও লিখে রেখেছিল যে কে আগে দিতে পারে এই জন্য, কিন্তু সেই খালেদা জিয়া কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এখন বিএনপি এরকম ড্রাফট লিখে রাখে যে কখন সরকারকে ব্যর্থ করার জন্য কোন বিবৃতিটা মেরে দেওয়া যায়। ঘটনা একটু ঘটেছে, কোনো যাচাই বাছাই কি আসলে এটা না করা কি আছে? এটা তো 2 দিন হয়েছে ঘটনা, এটা বোমা হামলা হলে তো এটা নিয়ে আলোচনা হতো, ডিজিটাল যুগে এটা গোপন করা যায়? অথচ 2 দিন পর তারা এটাকে বোমা হামলা বলে চালিয়ে দিল এসি বিস্ফোরণকে। এটা কিছুতেই এই 2 দিন পর বা এগুলো শুনলে আপনার কি কিছুতেই মনে হয়? এদিকে ইসি কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে মন্তব্য সানাউল্লাহর। নির্বাচন কমিশনার ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ইসি কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু ভোটের জন্য ইস্পাতের মধ্যে কঠিন অবস্থায় থাকবে কমিশন, ভেঙে যাবে কিন্তু মস্কাবে না এই কমিশন। জুলাই আগস্টে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না নির্বাচন কমিশন। আজ রবিবার রাজধানীর আগারগাঁয় নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ভঙ্গুর নির্বাচন পরিস্থিতিতে ভোট বিমুখ জনগোষ্ঠীর এই মুহূর্তে ভোটে ফেরার আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই এবারের ভোটার দিবস তাৎপর্যপূর্ণ, যাতে করে কেউ ভুয়া কিংবা অস্বচ্ছ ভোটার তালিকা না বলতে পারে। তিনি বলেন, এমনকি তরুণ ভোটারদের ভোটে অন্তর্ভুক্ত করা এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে। আগামী 30 জুনের মতো নতুন করে আবারও নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাতের ভোট দেখতে চায় না নির্বাচন কমিশন, ভোটে কারো কর্তৃত্ব দেখতে চায় না। ইসি আনাউল ইসলাম সরকার বলেন, বিগত সময় যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ভালো হয়নি, এর দায় নির্বাচন কমিশন কোনোভাবেই এড়াতে পারে না। সেটা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একজন ইসির কর্মচারী পর্যন্ত। আর গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে আবদ্ধ ঘরে নয়, খোলা মাঠে ভোট করার পরামর্শ দিয়েছেন ইসি তাহমিদা আহমেদ। এছাড়া ইসি আব্দুল রহমানেল মাসুদ বলেছেন, মুখের কথায় নয় কাজেই প্রমাণ করতে চায় ইসি।